হ্যালো স্টুডেন্টস, টেকনিক পলিটেকনিক আয়োজিত মাধ্যমিক ফ্রি কোচিং এবং জেক্সপো প্রিপারেশনের আমার দ্বিতীয় ক্লাসে আমি জিৎ দত্ত তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের নতুন একটা টপিক নিয়ে ডিসকাস করব, তার কিছু এমসিকিউ সলভ করব। তো চ্যাপ্টারটা হচ্ছে যে কারেন্ট ইলেকট্রিসিটি। তো এই কারেন্ট ইলেকট্রিসিটি রিলেটেড কিছু এমসিকিউ আমরা আজকে সলিউশন করব এবং দেখব কীভাবে এমসিকিউগুলো করতে হবে বা কীভাবে অঙ্কগুলো করতে হবে পরীক্ষার সময় কম সময়ের মধ্যে, সেটা আমরা দেখব। তো প্রথম যে প্রবলেমটা আছে তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটি খুবই সোজা এমসিকিউ প্রশ্ন যে তিনটে বাল্ব একটি তড়িৎ বর্তনীর সাথে যুক্ত আছে। চতুর্থ বাল্বটাকে ওই বর্তনীতে একইভাবে সংযুক্ত করায় বাল্বগুলির ঔজ্জ্বল্য কমে গেল। তাহলে বাল্বগুলিকে কিভাবে সংযোগ ঘটানো হয়েছে? তো আমরা জানি যখন আমরা সমান্তরাল সংযোগ করি, একটা জিনিসের সমান্তরাল আমরা সংযোগ করি দুটো জিনিসকে, তখন কি হয়, তাদের দুটো প্রান্তের মধ্যে বিভব প্রভেদটা সবসময় স্থির থাকে, ঠিক আছে। কিন্তু যখন আমরা জিনিসগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করি তখন এদের প্রত্যেকটার এন্ডে আমাদের পোটেনশিয়াল একটা ড্রপ হয়, একটা বিভব পার্থক্য তৈরি হয়, ঠিক আছে। এটা V1 হলে এটা V2, ফলে বিভব পার্থক্যের জন্য এখানে উজ্জ্বলতা ধীরে কমে যায়। সো আমাদের এখানে উত্তর হবে হচ্ছে শ্রেণী সমবায়, ঠিক আছে। এবার আমরা চলে আসি আমাদের দ্বিতীয় প্রশ্ন। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটায় আসি। তড়িৎচালক বলের একক কি? এটা আমরা জানি, ভোল্ট। ভোল্ট হচ্ছে আমাদের তড়িৎচালক বলের একক। এরপর আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে আসি। নেক্সট পাতায় কি বলেছে, একটি ফাঁপা গোলকের তড়িৎবাহিত করা হলো, তড়িৎটা কোথায় অবস্থান করবে? আমরা জানি যে কোনো বস্তুর সবসময় বাইরের তলে সবসময় আধানগুলো অবস্থান করে। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে আমাদের গোলকের বাইরের তলে আমাদের আধানগুলো অবস্থান করবে, ঠিক আছে। এরপর আমরা আসবো হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে 4 নম্বরে। একটি তড়িৎ শক্তি একক তড়িৎ শক্তি খরচ করার জন্য 200 ওয়াট বাল্বকে কত ঘন্টা জ্বালাতে হবে? ঠিক আছে, এখানে একক তড়িৎ শক্তি মানে কিন্তু ডাব্লিউটা হচ্ছে আমাদের 1 কিলোওয়াট আওয়ার বা 1000 ওয়াট আওয়ার এবং পিটা হচ্ছে আমাদের 200 ওয়াট। তো আমরা জানি P ইকুয়ালস টু W/T, তার মানে আমরা যদি এখানে বসাই T সমান হয়ে যাচ্ছে W/P, তাহলে আমার T সমান W হচ্ছে 1000, P হচ্ছে 200, তাহলে কেটে দিলে উত্তর আসছে আমাদের 5। সো আমাদের এখানে অপশান হচ্ছে অপশান সি, 5 ঘন্টা জ্বালাতে হবে বাল্বটাকে, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটা বলেছে, বর্তনীতে তড়িৎ প্রবাহ আছে কিনা তা মাপবে তুমি কোন যন্ত্রের সাহায্যে? ঠিক আছে, তড়িৎ প্রবাহ আছে কিনা তা দেখা যায় বা তা মাপা যায় হচ্ছে গ্যালভানোমিটারের সাহায্যে। গ্যালভানোমিটারই ডিটেক্ট করে কোনো সার্কিটের মধ্যে, কোনো বস্তুর মধ্যে কারেন্ট প্রবাহ হচ্ছে কিনা এবং প্রবাহিত হলে সেটা কোন অভিমুখে হচ্ছে সেটা আমরা গ্যালভানোমিটার থেকে জানতে পারি। অ্যামিটার আমাদের দেখায় যে কারেন্টের পরিমাণ কতটা পরিমাণে তড়িৎ প্রবাহ হচ্ছে, ঠিক আছে। এরপর আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। একটা এস রোধাঙ্কের একটি ধাতুর তারকে টেনে লম্বা করা হলো যাতে তার দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থচ্ছেদ অর্ধেক হয়, তাহলে নতুন তারের রোধাঙ্ক কত হবে? ঠিক আছে, তো এখানে একটা খুব ট্রিক করা আছে। আমরা জানি যে R ইকুয়ালস টু রো L/A, যেখানে রোটা হচ্ছে আমার বস্তুর রোধাঙ্ক, তাই তো। কিন্তু এই রোধাঙ্ক কিন্তু LA বা RE কারোর উপরই ডিপেন্ড করে না, এটা একটা ধ্রুবক রাশি যা ডিপেন্ড করে বস্তুটা কি উপাদান দিয়ে তৈরি তার উপর এবং তার সাথে সাথে উষ্ণতার উপর। সুতরাং এখানে আমি তারটাকে যদি দৈর্ঘ্য দ্বিগুণও করি, ক্ষেত্রফল যদি বাড়িয়ে বা কমিয়েও দিই, তাতেও তার রোধাঙ্কের কোনো রকম পরিবর্তন হবে না, যদি না উষ্ণতার পরিবর্তন হয় অথবা আমাদের
পদার্থটার মানে যে উপাদান সেই উপাদানের পরিবর্তন হয়। তাহলে এখানে রোধাঙ্ক আমার SE থাকবে, ঠিক আছে, অপশন সি। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। হ্যাঁ, দেখো বলেছে 4 ওহম মানের 3টে রোধ দিয়ে একটা সমবাহু ত্রিভুজ তৈরি করা হলো। ত্রিভুজের যে কোনো দুটি কৌণিক বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে? তাহলে আমি একটা সার্কিট আঁকার চেষ্টা করি। এরকম ভাবে একটা ত্রিভুজ আমাদের রয়েছে, একটু এইরকম ভাবে আমাদের একটি তারের ত্রিভুজ রয়েছে, যার প্রত্যেকটা হচ্ছে আমার 3 ওহম করে, 3 ওহম, 3 ওহম, ঠিক আছে। তো এদের যদি তুল্য রোধ আমাকে বার করতে হয় যে কোনো দুটো পয়েন্টের মধ্যে, ধরো নাম দিলাম A, B এবং C, তাহলে আমাকে বার করতে হবে B ও C পয়েন্টের মধ্যে ধরো আমার কত তুল্য রোধ হবে। তো এর জন্য আমি এদের যে তুল্য বর্তনীটা আঁকবো সেটা দেখতে হবে এরকম, মানে এরকম যখন কোনো প্রবলেম দেবে তুমি মনে মনে কল্পনা করবে যে তুমি কিভাবে জিনিসটাকে তারের বর্তনীটাকে খুলতে পারো। তাহলে ধরো এখানে আমার বি আর সি বিন্দু আছে, আমি যদি বি আর সি কে সোজা করে দু সাইডে খুলে দিই, ঠিক আছে, বি আর সি বিন্দুর সাপেক্ষে আমাকে বার করতে হবে। তাহলে বি আর সি কে যদি আমি এরকম ভাবে সোজা করে খুলে দিই, তাহলে দেখো জিনিসটা দেখতে কেমন হবে, এরকম। এবং এই যে বিসি বাহুর মধ্যে যে 3 ওহম রোধটা আছে সেটা থাকবে এর সাথে সমান্তরালে, ঠিক আছে। তার মানে এটা 3 ওহম, এটাও 3 ওহম এবং এটাও 3 ওহম আমার। তাহলে দুটো আমার রোধ আছে হচ্ছে শ্রেণীতে এবং একটি আছে সমান্তরাল সমবায়ে। তাহলে আমি ক্যালকুলেশন কিভাবে করব? ক্যালকুলেশন হচ্ছে আমার শ্রেণীতে যে দুটো রোধ আছে তাদের তুল্য রোধ হবে হচ্ছে 6 এবং সমান্তরালে আছে আমার 3। সো আমি জানি 1/r = 1/6 + 1/3। তাহলে এখানে যদি আমি সমীকরণকে এই করি, এটা হলো 6, তাহলে 1 + 2, তার মানে কত হলো? ও এখানে রোধগুলো 4 ওহম করে বলেছে, একটু ভুল হয়ে গেছে আমার, রোধগুলোকে 4 ওহম করে এখানে বলা আছে। অসুবিধা কিছুই নেই, জাস্ট 3 এর জায়গায় 4 বসিয়ে দাও তোমরা। 4 ওহম, 4 ওহম, 4 ওহম, তাহলে আমাদের সমীকরণেও পরিবর্তন হবে। পরিবর্তনটা কেমন হলো? যে 1 এর 8 প্লাস 1 এর 4, তাহলে 8 এখানে হলো লসাগু, 1 প্লাস 2, তাহলে হচ্ছে আমার 3/8। তো 3/8টা হচ্ছে আমার 1/r এর ভ্যালু। তাহলে r কত হবে আমার এখান থেকে? 8/3। সো উত্তর হবে আমার অপশন ডি, ঠিক আছে। অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর, 8/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। নম্বরের প্রবলেমটা দেখো কি বলেছে, যে একটা সরু পরিবাহী তারের রোধ 4 ওহম, তারটিকে বেঁকিয়ে বৃত্তের আকৃতি দেওয়া হয়েছে, তাহলে এর ব্যাস বরাবর রোধ কত হবে, এটা আমাদের বার করতে হবে। তো এই রকম যখন কোনো প্রবলেম দেবে তোমরা জানবে যে যেই মুহূর্তে আমি তারটাকে বেঁকিয়ে বৃত্তের আকার দিলাম, তখন তার এই 4 ওহম রোধ দুদিকে সমানভাবে বন্টন হয়ে যাবে, সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। মানে এই ধরনের যদি বৃত্তটা হয়, এদিকে আমার 2 ওহম যাবে এবং এর অন্য প্রান্তে 2 ওহম যাবে। তো আমাকে বার করতে হবে এই রকম ভাবে, এটা 2 ওহম, এটাও 2 ওহম। তাহলে এই যে জিনিসটা, এটা মোটামুটি আমরা বুঝতেই পারছি দেখে যে সমান্তরাল সমবায়ে আছে। তো সমান্তরাল সমবায়ে তোমরা তুল্য রোধ বার করতে জানো, 1/r = 1/2 + 1/2। তো হাফ প্লাস হাফ আমরা জানি 1 হয়, তার মানে r এর মান হয়ে গেল আমার 1, ঠিক আছে। তার মানে উত্তর হবে হচ্ছে আমার অপশন সি, ঠিক আছে। তারের মান হলো 1, মানে কি হলো, মোট যে রোধটা বৃত্তাকার আকারে আমি যখন তারটাকে বন্টন করলাম, তখন সেই রোধটা দুদিকে সমানভাবে বন্টিত হয়ে যায়, সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে। সো
সো এখানে আমরা করলাম 1/2 প্লাস 1/2, দুটোকে যোগ করলে হচ্ছে 1, তাহলে আর এর মানও 1। ঠিক আছে, আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। কোন যন্ত্রটিকে খুব সম্ভবত বৈদ্যুতিক সার্কিট লোড বলে অন্তর্ভুক্ত বা শ্রেণীভুক্ত করা যাবে? তো এখানে দেখো ব্যাটারি হচ্ছে একটা পাওয়ার সোর্স, সেটা কখনোই লোড হতে পারে না। 2 হচ্ছে লাইট বাল্ব, লাইট বাল্ব অবশ্যই লোড। ঠিক আছে, লাইট বাল্বই হচ্ছে আমার লোড হিসাবে কাজ করে। লোড মানে কি, যে এনার্জি কনজাম্পশন করবে। ঠিক আছে, লাইট, ফ্যান, আমাদের ঘরের যে অন্যান্য ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, এগুলো কি করে, ইলেকট্রিক্যাল এনার্জিকে কনজাম্পশন করে, ক্ষয় করে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের লোড। অ্যামিটার কখনোই লোড হবে না। অ্যামিটার কি, আদর্শ অ্যামিটার কাজ হচ্ছে শুধুমাত্র কারেন্টটাকে পরিমাপ করা। এবং সুইচও কখনো লোড হতে পারে না। তো লাইট বাল্বই হচ্ছে আমার এখানে উত্তর। এরপর আমরা চলে আসছি 10 নম্বর প্রশ্নে, যেখানে বলা হয়েছে যে 1 ওহম ও 3 ওহম দুটি তারের সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তার সাথে 2 ভোল্টের একটি উৎস যোগ করা হয়েছে, তাহলে রোধ দুটির প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? ঠিক আছে, তো আমরা জানি হচ্ছে I = V/R। তাহলে প্রথমটার জন্য I1 কত হবে? V হচ্ছে 2, আর হচ্ছে আমার 1 ওহম, তার মানে 2 অ্যাম্পিয়ার। দ্বিতীয়টার ক্ষেত্রে I2, V হচ্ছে 2 আর হচ্ছে 3, তার মানে 2/3 অ্যাম্পিয়ার। তাই তো, 2/3 অ্যাম্পিয়ার। তো এবার আমরা কি করব, আমরা এই দুটোকে 2/3 অ্যাম্পিয়ার এবং 2 অ্যাম্পিয়ার এই দুটোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা আছে। তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত করে আমি এদেরকে অনুপাত করতে হবে। তার মানে I1 = I2 কত হবে, এটা আমাকে বার করতে হবে। তো I1 হচ্ছে 2, I2 হচ্ছে 2/3। ঠিক আছে, তাহলে কেটে কুটে গেলে কত হচ্ছে, এটা 1, এটা 1/3, তার মানে কত হচ্ছে 3:1 বা 1:3। তুমি যদি এখানে গুণ করে দাও, 3 দিয়ে দুদিকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, দুদিকে যদি আমি 3 দিয়ে, 1 মিনিট আমি মুছে আবার করছি, মুছে গেল। I1 I2 সমান 2:2/3, 2 কেটে গেল, তাহলে 1:1/3। ঠিক আছে, 1:1/3। এবার আমরা কি করব, দুদিকে উপর নিচে 3 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে কত আসে, 1 × 3 = 1/3 × 3, তাই তো? তাহলে 3 কেটে যায়, তাহলে কত হলো, 3:1 বা 1:3। ঠিক আছে, 1:3। তো আমার উত্তর হবে হচ্ছে 1:3। ঠিক আছে, তাহলে এটা হলো আমার 10 নম্বর প্রশ্নের সমাধান। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রবলেমে। 11 নম্বর প্রবলেম। বলা হয়েছে বাড়িতে বৈদ্যুতিক বাতিগুলো কিভাবে যোগ করা হয়। আমরা একদম প্রথম যে প্রবলেমটা করলাম সেখানে আমরা দেখেছিলাম যে যদি আমি শ্রেণী সমবায়ে রাখি তাহলে বাড়ির আলোগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। যখন আমি 2 বা 3টে বাল্বকে শ্রেণী সমবায়ে রাখবো, তাদের বিভব পার্থক্যের জন্য তারা কমে যাবে। তো এখানে অবশ্যই বাড়ির যে বৈদ্যুতিক বাতিগুলো তাদেরকে সমান্তরাল সমবায়ে রাখতে হবে, না হলে একটা বাতির পরে পরবর্তী বাতিটা যদি শ্রেণী সমবায়ে রাখা হয় তার উজ্জ্বলতা কমে যাবে। সেটা তো আমাদের বাড়িতে হয় না, অর্থাৎ বাতিগুলোকে সমান্তরাল সমবায়ে রাখা আছে। চলে যাই পরবর্তী প্রবলেমে, 12 নম্বরের প্রবলেম। দেখো বলেছে 8 রোধের একটি সুষম তারকে সমান 10টি ভাগে ভাগ করে তাদের সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তাহলে তাদের তুল্য রোধের মান কত হবে? তাহলে যদি আমি 10টা তার রোধকে 10টা সমান ভাগে ভাগ করি, তাহলে এক একটা রোধ কত হবে আমার, R/10, তাই তো? এখন এই প্রত্যেকটা
R/10 কে আমি সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি, মানে তুল্য রোধ হচ্ছে আমার 1/R ইকুয়ালস টু, আর আমি ড্যাশ নাম দিলাম R ড্যাশ বোঝার সুবিধার জন্য, তাহলে 10/R, এরকম ভাবে করতে করতে 10খানা 10/R, মোট 10খানা রোধ ভাগে ভাগ করেছি, 10খানা 10/R, তো মোট হলো কত 10 × 10/R বা 100/R, তাই তো? তাহলে 1/R ড্যাশ ইকুয়ালস টু 100/R, 1/R ড্যাশ ইকুয়ালস টু 100/R, তাহলে R ড্যাশ কত হয়ে গেল R/100, তাহলে এটাকে যদি আমি উপরে নিয়ে যাই 0.01R, মানে অপশান এ। 12 সমস্যার উত্তরটা হচ্ছে অপশান এ। বুঝতে পেরেছ? এগুলো খুবই কমন এক ধরনের এমসিকিউ, এগুলো প্রচুর দেয় তোমাদের টেক্সটবুকে, তোমাদের মাধ্যমিকে, এবং পরবর্তীকালেও যখন তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে তখন দেখবে এই ধরনের খুব সিম্পল প্রবলেম দেয়, যেটাকে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় খুব কঠিন, কিন্তু আদৌ কিন্তু নয়, খুব সহজে এগুলো সমাধান করা যায়। ঠিক আছে, আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যাব। দেখো একই রকম একটা প্রবলেম, খানিক অনেকটা বলেছে n খানা রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, তুল্য রোধ এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, তাদের তুল্য রোধের অনুপাত কত হবে? তাহলে n খানা রোধকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, R+R+R করতে করতে n খানা R কে যদি যোগ করা হয়, তাহলে শ্রেণী সমবায়ে হবে হচ্ছে কত তুল্য রোধ R সিরিজ ইকুয়ালস টু, এটা হবে হচ্ছে আমার n × R। ঠিক আছে, শ্রেণী সমবায়ে এদের তুল্য রোধ হবে হচ্ছে n × R। ঠিক আছে, এবং যদি এটা সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, সমান্তরাল সমবায়ে কত হবে R প্যারালাল, সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে এদের মান কত হবে R/n। তাহলে এবার যদি আমি এই দুটোকে অনুপাত করি তাহলে কি হলো mR R/n, তাহলে R ক্যান্সেল আউট হয়ে গেল, কত হলো n² 1। ঠিক আছে, n² 1, সো উত্তর হচ্ছে আমার অপশান বি, n² 1। ঠিক আছে, আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রবলেমে। পরবর্তী প্রবলেম বলছে একটি বাল্বের উপর ছাপা আছে 220 ভোল্ট 100 ওয়াট, সেই বাল্বের ফিলামেন্টের রোধ কত? তাহলে 220 ভোল্ট থেকে তোমরা বুঝতেই পারছো যে এর যে বিভব প্রভেদ ভি, এই যে বিভব প্রভেদ ভি তার মান হচ্ছে 220 ভোল্ট। ঠিক আছে, এবং এর উপর যে পাওয়ার কনজাম্পশন বা এর যে ক্ষমতা সেটা হচ্ছে 100 ওয়াট, তাই তো? তাহলে আমি জানি P = V²/R, আমরা এই সম্পর্কটা জানি। তাহলে V = কত হলো, সরি R = কত হলো V²/P, ঠিক তো? তাহলে R = V² এর জায়গায় আমি লিখতে পারি হচ্ছে 220 × 220/100, তাহলে আমার 0 0 দুটো চলে গেল, 22 × 22 করলে কত হয় দেখো, 22 × 2 = 44 এর 4, হাতে রইল 4, আবার 22 × 2 = 44, 45 46 47 48, তো উত্তরটা হলো আমার 484 ওহম, এত ওহম, অপশান এ। ঠিক আছে, খুব সোজা প্রশ্ন, এগুলোর জন্য ক্যালকুলেটরও লাগে না, খুব সহজেই তোমরা এটা কিন্তু ক্যালকুলেট করে নিতে পারো। এরপর আমরা আসছি হচ্ছে আমাদের পরবর্তী প্রবলেমে, 15 নম্বরে। অ্যামমিটার প্রবাহের পরিমাপের যন্ত্র, তার রোধ কিরকম হবে? ঠিক আছে, সবসময় জানবে একটা অ্যামমিটারের, আদর্শ অ্যামমিটারের রোধ হচ্ছে 0, কিন্তু কোনো জিনিসই তো আদর্শ না, সেই জন্য যে যখন আমরা গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার তৈরি করি
খুব নিম্ন মানের একটা রোধকে আমরা সমান্তরাল সমবায় লাগাই, শান্টে যুক্ত করি। তো এখানে তারের মানটা হবে হচ্ছে নিম্নমানের রোধ। ঠিক আছে, অপশান এ আমাদের একটা নিম্নমানের রোধকে ওর সাথে সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। আর যখন গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার বানানো হয় তখন একটা উচ্চমানের রোধকে শ্রেণী সমবায় যুক্ত করতে হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, 16 নম্বরের প্রবলেমটা দেখো, সেই একটু আগেই একই রকম প্রবলেম একটা করেছি, যে একটা পরিবাহী তারের রোধ 220 ওহম, তারটাকে বেঁকিয়ে একটি বৃত্তের আকার দেওয়া হয়েছে। তাহলে বৃত্তটির ব্যাস বরাবর দুটি বিন্দুর মধ্যে রোধ কত হবে? ঠিক আছে, তো আমি আগেই বলেছি যখনই আমি একটা তারকে বেঁকিয়ে বৃত্তের আকার দিচ্ছি তখন তার মোট রোধটা দুদিকে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তার মানে এই বৃত্তটার এদিকে চলে যাবে 20 ওহমের মধ্যে 10 ওহম, এদিকে চলে আসবে 10 ওহম। তার মানে এর যদি আমি ব্যাস বরাবর মাপতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে বুঝতে হবে এই দুটো সমান্তরাল সমবায় আছে। তার মানে আমার তুল্য রোধ হবে কত? 1/10 প্লাস 1/10, তার মানে 2/10, 2/10, তো 2/10 মানে হচ্ছে 1/5। তো 1/r ইকুয়ালস টু 1/5, তার মানে r সমান সমান 5। মনে রাখবে এক কথায় 1/4 হয়ে যায়। ঠিক আছে, 1/4 হয়ে যায়, এই কথাটা শুধু মনে রাখবে তোমরা। ঠিক আছে, যে যখনই কোনো একটা রোধকে বেঁকিয়ে বৃত্তের আকার দেওয়া হয় তখন তার যে তুল্য রোধটা সেটা তার 1/4 হয়ে যায়। ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ হয়ে যায়। আগে ছিল 20, দেখো 4 ভাগ করো 5 চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। তুমি যদি এটা মনে রাখো এত কিছু করতেই হবে না তোমাকে, কারণ এমসিকিউতে তোমাদের কাছে শুধু উত্তরটা দেখা হয়, তুমি কীভাবে করেছো অত কিন্তু কেউ কথা কমাবে না। তো তুমি যদি মনে রাখো যে 1/4 হয়ে যায় বৃত্তাকার শেপে কোনো তারকে দেখালে, তাহলে তুমি চট করে অঙ্কটা করে নিতে পারবে। আচ্ছা, পরবর্তী প্রবলেম 17 নম্বর প্রবলেম। বাড়ির ইলেকট্রিক মিটার বৈদ্যুতিক শক্তি খরচের পরিমাপে যে এককে মাপি সেটা হলো কিলোওয়াট আওয়ার, বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। আমরা জানি কিলোওয়াট আওয়ারেরই আরেকটা নাম হচ্ছে কিলোওয়াট আওয়ারেরই আরেকটা নাম হচ্ছে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, এই বোর্ড অফ ট্রেড ইউনিটই আমাদের কিলোওয়াট আওয়ার মাপা, মানে বাড়িতে যে ইলেকট্রিক বিল আসে আমাদের, সেই বিল আসার সময় এই বিওটিতে বা কিলোওয়াট আওয়ারই আমাদের ইলেকট্রিক বিল পরিমাপ করা হয়। ঠিক আছে, তো 18 নম্বরের প্রশ্নটা বলছে আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত। তো আমি একটু আগেই তোমাদের আদর্শ অ্যামিটারের কথাই বলছিলাম যে আদর্শ অ্যামিটারের রোধ 0 হয়। তো আদর্শ ভোল্টমিটারের রোধ তেমনি অসীম হতে হবে। ঠিক আছে, যাতে তার মধ্যে দিয়ে কোনো পরিমাণ কারেন্টই ফ্লো না করে। ঠিক আছে, তো আদর্শ ভোল্টমিটারের রোধ হচ্ছে ইনফিনিটি। কিন্তু বাস্তবে কোনো জিনিসই তো আদর্শ না। তো বাস্তবে যে ভোল্টমিটারগুলো তৈরি করা হয় তার রোধটা খুব উচ্চ থাকে, কিন্তু ইনফিনিটি রাখা হয় না। কোনো জিনিসকে আমরা ইনফিনিটি বলতে পারি না। ইনফিনিটি বা অসীম হচ্ছে একটা কনসেপ্ট। ঠিক আছে, তোমার কাছে অসীমের মাত্রা একরকম হতে পারে, অন্য কারোর কাছে অসীমের মাত্রা অন্যরকম হতে পারে। তো আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া উচিত, কিন্তু বাস্তবে কোনো ভোল্টমিটারই আদর্শ না। তো যে ভোল্টমিটারগুলো তৈরি করা হয় তাদের রোধটাকে খুব উচ্চ পর্যায়ে বা উচ্চ মানে রাখা হয়। ঠিক আছে, এরপর চলে আসি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। বিভব বৈষম্য স্থির থাকলে বৈদ্যুতিক বাতির ক্ষমতা P ও ফিলামেন্ট R এর মধ্যে সম্পর্ক কি? তো আমরা জানি P ইকুয়ালস টু V বাই R, তাই তো, P ইকুয়ালস টু V বাই R। সো R ইকুয়ালস টু V বাই P, তাহলে আমি এখান দিয়ে বলতে পারি R সমানুপাতিক 1/P, কারণ এখানে ভিটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। সো R সমানুপাতিক 1/P, উত্তরটা হচ্ছে আমার অপশন ডি। চলে আসি আমাদের নেক্সট প্রবলেমে। দুটি তারের দৈর্ঘ্য, ব্যাস ও রোধাঙ্ক প্রত্যেকটির অনুপাত 1:2।
সরু তারটির রোধ 10 ওহম হলে অন্য তারটির রোধ কত হবে? তাহলে আমরা জানি R সমান সমান রো এল বাই এ, তাই তো? এখন এ মানে কি? এ হচ্ছে ওই তারটার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ। প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ মানে ধরো এটা যদি একটা তার হয় তাহলে এর প্রান্তের যে গোল অংশটা, এই গোল অংশটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের এই এ, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমি এখানে লিখতে পারি রো এল, এটা হচ্ছে আমার পাই ডি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্ক, যেখানে ডি হচ্ছে এইটার ব্যাস। ঠিক আছে, তাহলে এখানে দুটো কন্ডিশন দিয়েছে। তাহলে আমি প্রথমে ছিল R1 বাই R2, এরকম যদি আমি অনুপাত করি তাহলে হয়ে যাবে আমার কি রো 1 বাই রো 2 ইন্টু L1 বাই L2 ইন্টু পাই, এখানে হবে হচ্ছে D2 স্কোয়ার বাই পাই D1 স্কোয়ার, তাই তো? তাহলে পাই পাই ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার কি বলেছে যে আমার R1 এর মান হচ্ছে 10, তাই তো? তাহলে আমি R1 এর জায়গায় 10 লিখলাম। R2 কত আমি জানি না। আর দৈর্ঘ্য, ব্যাস আর রোধাঙ্ক প্রত্যেকের অনুপাত বলেছে 1/2, তার মানে রো 1 বাই রো 2 হচ্ছে 1/2, L1 বাই L2 হচ্ছে 1/2, D2 বাই D1 হয়ে যাবে হচ্ছে 2/1, উল্টে যাবে, তার স্কোয়ার, তাই তো? তাহলে 1/4 ইন্টু এখানে কত হলো 4/1, তাহলে কেটে কুটে উত্তর হলো 1। তার মানে কি 10 সমান সমান R2। তার মানে আমার যে R2টা থাকবে, মানে দ্বিতীয় ক্ষেত্রে যে তারের রোধটা বেরোবে সেটাও আমার 10 ওহমই হবে, কোনো পরিবর্তন হবে না তারের রোধে। ঠিক আছে, সেটাও আমার 10 ওহমই হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের প্রবলেম কিন্তু অনেক তোমরা পেয়ে যাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বইতে। এগুলো একটু প্র্যাকটিস করবে বাড়িতে। আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রবলেমে। বলেছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 600 কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? তো আমরা জানি তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা কি, যে একক সময়ে তার মধ্যে দিয়ে কতটা আধান প্রবাহিত হচ্ছে, কতটা চার্জ ফ্লো করছে একটা ইউনিট টাইমে, একটা একক সময়। তো আই সমান সমান হচ্ছে আমার কিউ বাই টি। তো কিউ এর মান এখানে বলেছে হচ্ছে 600 কুলম্ব এবং টি এর মান হচ্ছে 2 মিনিট, মানে হচ্ছে 2 ইন্টু 60, মানে 120। তাহলে 600 বাই 120, তাহলে কাটাকুটি করলে হয় হচ্ছে 5। তার মানে আমার উত্তর হবে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। অপশান ডি, 21এরটা অপশান ডি, 5 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। ঠিক আছে, এটা আমি পরিষ্কার করে দিলাম, মুছে দিলাম। এরপর আমরা নেক্সট প্রবলেমে যাই। বলেছে প্রতি সেকেন্ডে যে সংখ্যক ইলেকট্রনের প্রবাহের জন্য 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সৃষ্টি হয় তা কত? প্রতি সেকেন্ডে যে সংখ্যক ইলেকট্রন প্রবাহের জন্য 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হয় তার মান কত? ঠিক আছে, তো আমরা জানি একটা ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম্ব। ঠিক আছে, তাহলে আমার 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হতে হবে প্রতি সেকেন্ডে। তাহলে আমার হবে কি এখানে নাম্বার অফ ইলেকট্রন Q ইকুয়ালস টু NE, এটা আমরা জানি। তো এখানে ইটা হচ্ছে আমার প্রতি সেকেন্ডে, মানে হচ্ছে 1 বাই আমার 1.6 ইন্টু 10⁻⁻⁹ হয়ে যাবে এন এর মান। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট মানে হচ্ছে চার্জও আমার 1 প্রতি সেকেন্ডে হচ্ছে, কারণ কিউ আই সমান সমান কিউ বাই টি। তো আই যদি আমার 1 হয়, সময়টাও যদি আমার 1 হয় 1 সেকেন্ড, তাহলে কিউও আমার অবশ্যই 1 হয়ে যাবে। সেই জন্য আমি কিউ এর জায়গায় 1 বসালাম এবং ই এর মান হচ্ছে আমি দেখিয়েছি 1.6 ইন্টু 10⁻⁻⁹। তো এটা যদি তোমরা ক্যালকুলেট করো, এর উত্তরটা আসবে হচ্ছে তোমার 6.25
ইন্টু 10 টু দি পাওয়ার 18। ওকে, মানে অপশান সি 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18। এই ক্যালকুলেশনটা তোমরা ক্যালকুলেটারে ফেলে দেখতে পারো, এই উত্তরটাই আসবে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18। ঠিক আছে, চলে যাই পরবর্তী প্রবলেমে। একটি তারের দৈর্ঘ্য 10 মিটার এবং ব্যাস 2 মিলিমিটার। যদি উপাদানের রোধাঙ্ক 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ওহম হয়, ওহম সেন্টিমিটার হয়, তবে তার রোধ কত হবে? ঠিক আছে, এখানে ব্যাস দেওয়া আছে, তোমার সমস্ত কিছু দেওয়া আছে, তাহলে তার রোধাঙ্ক কত হবে? তাহলে আমরা জানি R ইকুয়ালস টু রো এল বাই এ। তো এখানে আমার রো বলে দিয়েছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু এল এর মান বলেছে হচ্ছে আমার 10 মিটার। ঠিক আছে, তো 10 মিটার মানে হচ্ছে সবগুলোকে সেন্টিমিটারে নিয়ে যাই, তো 10 মিটার মানে হচ্ছে আমার ডেকামি ডেসি সেন্টি, সো ডেকামি 100 10 তারপর আরো দুটো শূন্য, তাই তো এত সেন্টিমিটার 10 মিটার সমান সমান 1000 সেন্টিমিটার। আচ্ছা, তারপর এ সমান সমান হচ্ছে আমার পাই ডি স্কোয়ার, তাই তো এ সমান সমান হচ্ছে আমার পাই ডি স্কোয়ার। তো পাই হচ্ছে 3.14 পাই ডি স্কোয়ার বাই 4। তো উপরে আমার একটা 4 চলে আসবে ইন্টু পাই এর ভ্যালু হচ্ছে 3.14 ডি স্কোয়ার। ডি স্কোয়ার এখানে কত বলেছে? ডি হচ্ছে 2 মিলিমিটার, সো 2 ইন্টু 10 টু দি পাওয়ার -1 এত, তাই তো? তাহলে আমার এখানে ক্যালকুলেশন করলে কত দাঁড়ায় আমরা দেখি। ওখানে হচ্ছে 4 দুগুনি 8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 প্লাস 3 বাই এখানে হচ্ছে আমার 3 এখানে স্কোয়ার হবে অবশ্যই 3.14 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে আমার উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে, এদিকটা একটু মুছে দিই, তাহলে ক্যালকুলেশনে আমরা জায়গাটা পেয়ে যাব। এখানে কাটলে 4 দুগুনি 8, তো 2 বাই 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা -2টা উপরে গেলে হয়ে যাবে +2, সো -1। সো এখন 2 ভাগ 3.14 করলে কত হয় এটা আমরা একটু করে দেখি। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা চাইলে ব্যবহার করতেও পারো। সো 2 ভাগ 3.14 এটা করলে আসে হচ্ছে আমাদের 0.64 ইন্টু 10 টু দি পাওয়ার -1, তার মানে হচ্ছে 0.064। তার মানে উত্তর হচ্ছে আমার অপশন বি 0.064। এটা 0.0639 আসে, আমরা অ্যাপ্রক্সিমেশনের জন্য 0.0634ই নিয়ে নিলাম, এবং 10 টু দি পাওয়ার -1 বলে একটা ঘর 0 সরে গেল, পয়েন্টে একটা ঘর আগে সরে গেল, তো 0.064। তো অপশন আমার অপশন বি। ঠিক আছে, এরই সাথে তারপরের প্রবলেমটা দেখি 24এরটা। বলছে তড়িৎচালক বল সূচিত করে। তড়িৎচালক বল মানে কি? তড়িৎচালক বল হচ্ছে একটি আধানকে অসীম থেকে একটা বিন্দুতে আনতে যতটা কাজ করতে হচ্ছে, ঠিক আছে, সেইটাই হচ্ছে তড়িৎচালক বল। তো আমার এখানে হচ্ছে কার্য, অ্যাকচুয়ালি একটি আধানকে সরাতে, একক দূরত্ব সরাতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, সেটাই হচ্ছে আমার তড়িৎচালক বল। তো তড়িৎচালক বল সূচিত করে হচ্ছে কার্য। ঠিক আছে, এটা পুরোটা আমরা দিলাম। আমরা নেক্সট পেজে চলে যাই। 25 কতগুলি ইলেকট্রন 4 কুলম্ব আধান বহন করে? তো একটু আগে একই রকম একটা প্রবলেম দেখালাম, কিউ সমান সমান এনই
তাহলে n সমান সমান হয়ে যাবে কি q/e। তো q হচ্ছে আমার 4 আর ইলেকট্রনের মান হচ্ছে চার্জের মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তো এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে আসবে হচ্ছে তোমাদের 25 × 10⁻18। সো অপশন এ। সবচেয়ে কম রোধযুক্ত ধাতু কোনটি? অবশ্যই রূপা। রূপার পরিবাহিতা সব থেকে বেশি, যার পরিবাহিতা বেশি তার রোধটা কম বলেই বেশি। চলে যাই তারপরে 27 নম্বর বলেছে গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসেবে ব্যবহার করতে হলে, এই দেখো একটু আগেই আমি বলেছি যে গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসেবে ব্যবহার করতে হলে কি করতে হয়, একটা খুব নিম্ন মানের রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হয়। তো দেখো এখানে কোন অপশানে সেটা আছে, প্রথমটা হবে না, দ্বিতীয়টা হবে না, 3 নম্বরটা বলেছে সমান্তরালে উচ্চ মানের রোধ হবে না, সমান্তরালে নিম্ন মানের রোধ, তার মানে অপশান ডি হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে। আবিষ্ট তড়িৎচালক বলে যে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় সেটি হলো ফ্যারাডের সূত্র। আবিষ্ট তড়িৎচালক বল ফ্যারাডের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে। তারপর চলে যাই পরবর্তী প্রবলেমে 29। তড়িৎচুম্বকের মজ্জায় ব্যবহার করা হয় অবশ্যই কাঁচা লোহা, কারণ যদি আমরা ইস্পাত ব্যবহার করি তাহলে কিন্তু সেটা আর মানে অস্থায়ী চুম্বক থাকবে না, সেটা স্থায়ী চুম্বকে পরিণত হয়ে যাবে। ঠিক আছে। সো কাঁচা লোহা ব্যবহার করা হয়। তারপর কোনো বর্তনীতে ফিউজ তার যুক্ত করা হয় ড্যাশ সমবায়, অবশ্যই ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। লাইভ ওয়্যারের সাথে ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, কারণ যদি কখনো শর্ট সার্কিট হয় বা কারেন্টের পরিমাণ বেড়ে যায় তখন ফিউজ তারটা গলে গিয়ে বর্তনীটাকে ছিন্ন করে দিতে পারে। ঠিক আছে। এখন তোমাদের প্রশ্ন আসতেই পারে যে কেন লাইভ ওয়্যারের সাথে কেন করবে, নিউট্রালের সাথে কেন করা যাবে না? নিউট্রালের সাথে করলেও কিন্তু সে তড়িৎচালনা ছিন্ন করে দেবে। ঠিক আছে। নিউট্রাল ওয়্যারের সাথেও যদি আমি ফিউজ তার লাগাই তাহলেও কিন্তু যেই বেশি কারেন্ট আসবে ফিউজ তার গলে গিয়ে তড়িৎচালনা মানে বর্তনীকে ভেঙে দেবে, ফলে তড়িৎচালনা আর হবে না। কিন্তু যেহেতু লাইভ তার তখনও ওই বস্তুটার সঙ্গে যুক্ত থাকবে, ফলে সেই বস্তুটাতে হাত দিলে কিন্তু তখনও কারেন্ট খাওয়ার প্রবণতা থাকতে পারে। ঠিক আছে। এবং থাকবেই, মানে সেই বস্তুটাতে হাত দিলে তখন তুমি কারেন্ট খাবে, কারণ যেহেতু তার সাথে লাইভ ওয়্যার তখনও যুক্ত আছে। তো সেই জন্য লাইভ ওয়্যারের সাথে শ্রেণী সমবায়তে ফিউজ তারকে লাগানো হয়। তো আজকে আমরা 30খানা এমসিকিউ সলভ করলাম। আশা করি এরকম প্রচুর এমসিকিউ আছে যেগুলো তোমরা বিভিন্ন বইতে ইন্টারনেটে তোমরা পেয়ে যাবে। আমি বলবো তোমরা সলিউশন করো, এবং আশা করি আজকের ক্লাসটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো প্রবলেমগুলো কীভাবে শর্টে করা যেতে পারে, কীভাবে ছোটো ছোটো উত্তরগুলো আমরা করতে পারি, এমসিকিউগুলো করতে পারি পরীক্ষার সময়, সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তো সবাইকে বলবো ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের এবছর সিলেবাসটা অনেকটাই কমিয়ে দিয়েছে, তো সেগুলোই তোমরা ভালো করে আবার পড়াশোনা করো। আশা করি প্রত্যেকেরই রেজাল্ট ভালো হবে। থ্যাংক ইউ।